বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী 4 দিনের জাপান সফর শেষে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যকার 50 বছরের সম্পর্ক নিয়ে একটি অনুষ্ঠানে যোগদান এবং IMF-এর সঙ্গে একটি বৈঠকের কথা তার। এবং এর বাইরে প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফর শেষে তিনি যুক্তরাজ্যেও যাবেন। সেখানে রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। নানা কারণে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার মধ্যে আছে। বাংলাদেশের আগামী নির্বাচন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের যে সম্পর্ক, বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে, আরও বিশেষ করে বললে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন, সেখানটাতে অনেকেই মনে করেন যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে জাপান যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ, সে কারণে আমরা এও জানি যে বেশ কিছু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি হচ্ছে, তার মধ্যে এক ধরনের বা প্রতিরক্ষা বিষয়ে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, স্বাক্ষরিত হয়েছে MOU। এবং এই সফরে যাবার আগেই বাংলাদেশ তার ইন্দো প্যাসিফিক আউটলুক যেটি IPO সেটি ঘোষণা করেছে। এটি অবশ্য কোনো স্ট্র্যাটেজি বা পলিসি পেপার নয়, এটি বাংলাদেশের ইন্দো প্যাসিফিক কেন্দ্রিক বাংলাদেশের যে পজিশন সেটা আসলে বাংলাদেশ ঘোষণা করেছে। অনেক দিন থেকে এটি অনেকের প্রত্যাশা ছিল, তবে সেটি অনেকেই মনে করেন যে খুবই ভালো একটি কাজ হয়েছে। কেউ কেউ মনে করেন যে এটি আসলে কাগজে পত্রে কিছু একটা ঘোষণা, আগে যেখানে বাংলাদেশ ছিল সেখানেই আছে। এর বাইরেও কিছু কিছু কথা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এটি তেল কোম্পানিকে বাংলাদেশে গ্যাস উত্তোলনের এটি কন্ট্রাক্ট দেবার প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে এরকম খবরাখবর কোনো কোনো কাগজে বেরিয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাথমিক একটা সম্মতিও দিয়েছেন। রোহিঙ্গা ইস্যু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের জন্য। রোহিঙ্গাদের ফেরত নেবার জন্য সেই অর্থে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। অনেকেই বাংলাদেশকে নানাভাবে সাহায্য সহায়তা করবে বলে এখন পর্যন্ত অঙ্গীকার করলো। সেই অর্থে সাহায্য সহযোগিতা প্রাথমিক পর্যায়ে যা এসছে, এখন পর্যন্ত গত কয়েক বছরে সেটি বাড়েনি, বরং অনেক ক্ষেত্রেই কমেছে। এখন দেশটির সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি টানাপোড়েন মার্কিন যুক্তরাষ্ট্র। শুধুমাত্র তারাই একটা বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছে রোহিঙ্গাদের জন্যে। এবং আমরা লক্ষ্য করছি যে আঞ্চলিক রাজনীতিতেও চীন এবং ভারতের যে বৈরিতা, অনেকেই প্রশংসা করছিলেন বাংলাদেশ এই জায়গাটা ভারসাম্য বজায় রেখে চলেছে, কিন্তু সেই ভারসাম্য এখন কতটা বজায় রেখে চলা সম্ভব, বা যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার সম্পর্ক সেটা কতটা এতদিন যেভাবে ইতিবাচক একটা সম্পর্ক ছিল বা ভালো সম্পর্ক ছিল, এটা কতটা ভালো থাকবে, সেটি নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে একটা বড় সংকট অনেকেই মনে করেন যে চীনের সঙ্গে বাংলাদেশের সখ্যতা। প্রায়শই চীন এর মধ্যে মধ্যস্থতা করতে আসে এবং মধ্যস্থতার নামে আসলে একসময় একটা চুক্তি হলো এবং তারপরে এখন আবার চীনা দুতিয়ালিতে যেটি দেখা যাচ্ছে যে কিছু রোহিঙ্গার কে ফেরত নেওয়ার আলোচনা হচ্ছে, হাজার খানেক। আবার সেখানেও পুরো পরিবার যেতে পারবে না, পরিবারের কেউ কেউ যাবেন, কেউ কেউ থাকবেন, এরকম একটা। এবং এটি আসলে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটাকে আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে একটা বড় সমস্যা বা বাধা হিসেবে অনেকেই দেখেন, যে চীন এখানে আসলে নিজে মধ্যস্থতা করতে এসে বাংলাদেশকে সংকটের মধ্যেই রেখে দিচ্ছে। ইতিমধ্যেই এই যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের কথা বললাম, সেখানেও দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে ঘন ঘন সফর করেছেন, কিন্তু চীনেরও বেশ কিছু কর্মকর্তা সফর করছেন। তবে কোনো কোনো ক্ষেত্রে সম্প্রতি একজন করেছেন সেটি গোপনে। তার আগে হঠাৎ করে মধ্যরাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এয়ারপোর্টে বৈঠক করে গেলেন। সেগুলো নিয়ে নানা প্রশ্ন, নানা সংশয়, নানা ধরনের কারো কারো মতে ইতিবাচক ধারণাও রয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন প্রাক্তন কূটনীতিক, যিনি কসোভোতে জাতিসংঘের মহাসচিবের হয়ে রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন কসোভো সংকটের সময়, এবং বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতেরও দায়িত্ব পালন করেছেন অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী আমার বায় বসা। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর শাহিদুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে সব মিলিয়ে প্রধানমন্ত্রীর জাপান সফরকে আপনি কিভাবে দেখেন, সেটা দিয়ে আলোচনাটা আমরা শুরু করি। ধন্যবাদ। আমি জানি জাপানে অ্যাম্বাসেডর ছিলাম, এবং তখন
ওর আগেই জাপান সফরে উনি যেতে চাচ্ছিলেন, আমি যাওয়ার আগে ওনার সঙ্গে অপোজিশন লিডার হিসাবে ওনার সঙ্গে জানাশোনা ছিল। তো আমাকে উনি বললেন যে মিস্টার 𝗙𝗃𝗃 অ্যাম্বাসাডার 𝗙𝗃𝗃 বললো যে এই তো খালেদা জিয়া হয়ে আসছে, তো এবার হয়তো আমার যাওয়া হবে না, কোর্ট অ্যান্ড কোর্ট আর কি। তাই আমি দেখি কথা বলে ওখানে কী অবস্থা। তারপরে আমরা ওই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওনার একটা ওয়ার্কিং ভিজিট জাপানে করলাম। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি কারণ জাপান হ্যাজ বিন কনসিস্টেন্টলি এ ফ্রেন্ড অফ বাংলাদেশ ইন দ্যাট সেন্স দ্যাট বঙ্গবন্ধু প্রথমে এসে জাপানে গেলেন। তাদের একটা স্পেশাল আছে অনেক কারণে। অনেকে বলে যে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে বাঙালি যে ছিল, যে ফেমাস বাঙালি, নামটা আমার মনে নেই, যে জাপানের জন্য যে ফাইট করলো ইন্ডিয়াতে, তো তার জন্য এবং অন্য কারণে। তো এখন ওখানে যে আলোচনাগুলো হলো, আমি সাবস্টেন্সই বলছি, জাপানের বারবার তারা স্ট্রেস করছিল আমাদের, তখন 𝗙𝗃 সাহেব ছিলেন ফিনান্স, যে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সাইডে কিছু চান না কেন? আপনারা প্রজেক্ট চাচ্ছেন, এটা চাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচার, বাট হোয়াট অ্যাবাউট সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার? তো এইটা একটা জিনিস বলছেন যে আমরা যখন ওয়ার্ল্ড ওয়ারে ওয়েন উই ওয়ার ডিস্ট্রয়েড কমপ্লিটলি, আমরা তখন ফোকাস করলাম হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে। এখন আপনি স্কিল ছাড়া কোনো জাপানিজ পাবেন না। ইভেন এ লিফট গার্ল যে লিফট যে করে, শি ইজ অলসো ট্রেন্ড। তো এইটা আমরা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জাপানিজ 100% সাপোর্ট টু দ্য প্রাইভেট সেক্টর অ্যান্ড SMEs। আপনি যদি টোকিও থেকে ট্রেন নিয়ে একদম এন্ড অফ দ্য জাপান গেলে দেখবেন যে ইট ইস ফুল অফ SMEs টু টু সাইডস। These are some of the খুব ব্রিফলি the reason জাপান কেন এত প্রগ্রেস করলো। একটা তো হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সাইড, একটা হচ্ছে SMEs সাপোর্ট। আপনি যে দুইটা সাইডই দেখেন বাংলাদেশে এত বছর মধ্যে আমরা, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট নেগলেক্টেড সেক্টর। একটা হচ্ছে যে আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করি, আই মিন জাস্ট যত ইলিটারেট এটা ওটা মেড সার্ভেন্ট এটা সব এক্সপোর্ট করে দিই বাইরে। ট্রেনিং খুব কম। এখন শুনতেছি কিছু ট্রেনিং হচ্ছে। উই হ্যাভ টু মেক এ পলিসি যে আমাদের কি দরকার, আমাদেরও তো দরকার আছে এখানে। এক সময় আসবে যে এখন ধরেন আমাদের এলাকায় রংপুর থেকে ওয়ার্কার এনে ফার্মারগুলো কমে যাচ্ছে। আর উইমেন যে আমরা পাঠাচ্ছি, আমি নিজের চোখে দেখেছি, কুয়েতে যখন ছিলাম তখন রাত্রে ফোন আসলো যে একটা কুয়েতি তার দরজা ভেঙে চলে আসতেছে রুমে। মানে ইটস বিকাম এ কাইন্ড অফ স্লেভারি আমি বলবো। তো আমাদের খুব চিন্তা ভাবনা করতে হবে। আমরা তো স্বাধীনতার জন্য গর্ব করি। ইজ ইট দ্য অনলি এক্সপোর্ট ফর বাংলাদেশ, নাকি আমরা আরও কিছু চিন্তা করব? এবং SMEs-এর জন্য আপনি যদি ইফ ইউ আর নট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, আপনি যদি কিছু না হন কানেকশন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্রোচ করে কিছু পাবেন না। অনলি দ্য বিগ শটস উইল গেট সাম মানি ফ্রম দ্য ব্যাঙ্ক ফর ইন্ডাস্ট্রিজ। তো এইসব সাইডে। সো এবারকার সফরে কি আপনি মানে কিভাবে দেখেন যে এই সফরের তাৎপর্য কি, গুরুত্বটা কি, এবং এই সফর থেকে আসলে প্রাপ্তিটা শেষ পর্যন্ত কি হলো, এবং অনেকে এই সফরের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, সেগুলোকে মিলিয়ে দেখবার চেষ্টা করছেন? এখন অ্যাজ এ ডিপ্লোমেট আমি আপনার যেগুলো ইউটিউবে আসে অথবা যেগুলো নিউজ আমাদেরকে পাঠানো হয়, আমি এটা সত্যি এটা বলতে হয় রেসপন্সিবল হবে, কিন্তু ইলেকশনের ব্যাপারে বলা হচ্ছে যে দিস ওয়াজ কন্টিনিউশন আফটার ফরেন মিনিস্টার মোমেন্ট ভিজিট, যে ওরা বললো যে লাস্টে যে আমরা এফেক্টিভ লেভেলে কথা বলতে চাই, অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন is a must for continuation of US cooperation with Bangladesh. And Japan ke shuna jay ki eta iyer theke friend der kaছ থেকে was chosen as one of the countries from which has the closest link with USA. তো ওটা একটা ফ্যাক্টর ছিল। মানে এখন ইলেকশন, জাপানে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়া, এবং এই যে একটা শব্দ বলতে ব্যবহার করছে কি ঝর্ণা নাকি ধর্ণা নাকি একটা ধর্ণা, যে এই ধর্ণা, যে এটা একটা নতুন শব্দ। ধর্ণা তো গান্ধীর সময় বোধ হয় না, তাই না? ইউল নো বেটার, ইউর প্রফেসর।
এখন এই ধর্না তো আমরা তো অনেক আগের থেকে জানি যে দুইটা পার্টি কিন্তু অ্যাম্বাসেডারকে ডেকে ডেকে ব্রিফ করতো, নাথিং নিউ, ব্রিফিং দ্য অ্যাম্বাসেডার। এখানে ধর্না তো প্রশ্ন ওঠে না, আপনাকে তো ওরাও জানতে চাইবে আপনার পজিশনটা কী। কিন্তু মেইন থিং ইলেকশনের মধ্যে আপনি যদি ক্লিয়ার কাট একটা না করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাং অন টু পাওয়ার, আই থিঙ্ক কোনো সাপোর্ট পাওয়া যাবে না কোথা থেকেও। মানে অ্যাটলিস্ট আপনাকে আসতে হবে থ্রু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আদারওয়াইজ আপনি মনে করছেন টাফ হয়ে যাবে। টাফ হচ্ছে মানে একে বলা হচ্ছে যে জনগণের কথা, তো জনগণও তো চায়। এটা শুধু এটা না যে বিএনপি আওয়ামী লীগ। জাপানের ক্ষেত্রে কি আপনি সেরকম মনে করেন? হ্যাঁ, জাপানের ক্ষেত্রে ভেরি মাচ, কারণ ওই যে ভ্যালিউসটা আপনি দেখবেন ওখানে ডিক্লারেশনের মধ্যে, ওদের ইয়ের মধ্যে ভ্যালিউ ওরা শেয়ার করে, শেয়ার্ড ভ্যালিউস। এটার মধ্যে একটা ডেমোক্রেটিক আইডিয়ালস একটা জাপানে খুবই স্ট্রং। অ্যান্ড ওরা রিয়েলাইজ করেছে যে জাপানিজরা যে দে হ্যাভ টু স্টিক টু দ্যাট রাইট অফ দ্য পিপল টু হায়ার অ্যান্ড ফায়ার ইজ মাস্টার। আমি আসছি আবার আপনার কাছে। প্রফেসর শাহিদুজ্জামান, আপনি আপনার মূল্যায়ন কি বা টেক কি প্রধানমন্ত্রীর জাপান সফরকে? আপাত দৃষ্টিতে আমি অবশ্য মনে করি যে জাপানের সাথে প্রধানমন্ত্রীর যে ধরনের রিসেপশন হয়েছে এবং যে চুক্তি হয়েছে সেগুলো অনেকাংশে বলতে গেলে একটা ব্রেক থ্রুর পর্যায়ে পড়ে। জাপান অনেক দিন ওয়েট করেছে। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর জাপান টু হ্যাভ ফেইথ যে বাংলাদেশে রিয়েলি তারা স্টেবিলিটি, তাদের চোখে যেভাবে স্টেবিলিটি দরকার সেটা পায় কি না। ইন্টারেস্টিংলি এনাফ, যদিও জাপান ডেমোক্রেটিক ভ্যালুসকে স্যার যেটা বললেন যে খুবই গুরুত্ব দিয়ে দেখে, তারপরেও দ্য ভেরি ফ্যাক্ট যে ইলেকশন ইয়ারেই প্রায় বলতে গেলে তারা প্রধানমন্ত্রীকে সেখানে ডেকে তারপর যে চুক্তিগুলো সই করেছে, তার মধ্যে অবশ্য একটা খুব পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে যে ডিপ সি পোর্ট সেটা নিয়ে, এবং ইন্ডিয়ান নর্থ ইস্টে যে ট্রেড এক্সটেনশন হবে জাপানের যে ইকোনমিক জোন, ইটস এ ভেরি প্রমিসিং থিং। এবং ইররেসপেক্টিভ অফ চেঞ্জ অফ গভর্নমেন্ট, আমার মনে হয় জাপান যদি একবার সিরিয়াসলি তারা এখানে ইনভলভড হয়, এবং তাছাড়া ইন্ডিয়ার থেকেও বোধহয় জাপান একটা গ্রিন সিগন্যাল পেয়েছে চায়নার ব্যাপারে। বাংলাদেশ এই যে মংলা পোর্ট নিয়ে যে এগ্রিমেন্ট এলো, সেটাও তো জাপানের সঙ্গে সম্পর্কিতই, ইন্ডিয়ার সঙ্গে যেটা হলো। ইন্ডিয়ার সাথে, হ্যাঁ। এবং ইন্ডিয়া এখানে জাপানের সাথে আমাদের যে ইকোনমিক ইনভলভমেন্টসগুলো, সেখানে একটা ভালো জিনিস হচ্ছে যে ইন্ডিয়া এই ব্যাপারে খুব একটা নেগেটিভ পজিশন নিচ্ছে না। এটা বোধহয় এই গভর্নমেন্টের বা বাংলাদেশের ডিপ্লোমেসির একটা পজিটিভ গেইন। তবে টু স্পিক অন এ ওয়াইডার ফরম্যাট, দ্য ভেরি ফ্যাক্ট যে প্রধানমন্ত্রী জাপান থেকে শি ডিসাইডেড টু ফ্লাই টু দ্য ইউনাইটেড স্টেটস, এবং যেভাবে তার যে একটা বিশাল দল নিয়ে যে তিনি যেভাবে প্ল্যান করেছেন যে আগামী ইলেকশনে উইদাউট হ্যাভিং রিসর্ট টু এ কেয়ারটেকার গভর্নমেন্ট, উনি নিজেই যদি মনে করেন যে আবার ইলেকশন কন্ডাক্ট করবেন, এখানেই আমি দেখি ফরেন পলিসি রেলমে একটা বড় কন্ট্রাডিকশন দেখা দিতে পারে। বিকজ এই তিনটা দেশের ভিজিটই কিন্তু দে ইনভলভড ওয়েস্টার্ন ভ্যালুজ। আপনি এমন এমন জায়গায় যাচ্ছেন যেখানে আপনি ভাবছেন যে ডিসপাইট এ টেরিবল পাস্ট রেকর্ড অফ ইলেকশন integrity, you are trying to turn black into white. কালোকে তো সাদা করা যায় না, এবং এইসব দেশ ও তাদের অনেক বেশি আপনার সম্পর্কে জানে, যা কিনা আপনি ভাবেন যে তাদের সম্পর্কে আপনি জানেন। আমেরিকার ইন্টেলিজেন্স নেটওয়ার্কস, আমেরিকান এন্ট্রি ইনটু দ্য পলিটিক্যাল সিস্টেম, আমার মনে হয় এখানে ওয়াইডার কনটেক্সটে যদি চিন্তা করি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কনটেক্সটে দেখলে জাপান আর আমেরিকা দুটাই কিন্তু দ্যাটস হাউ দে লিঙ্ক টুগেদার। এবং এই ভিজিটের কারণে এখানে একটা ইকুয়েশনের প্রশ্ন উঠে আসে। আমার ধারণা ব্যক্তিগতভাবে হচ্ছে যে আমেরিকার জন্য বে অফ বেঙ্গল এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কখনো এত ইম্পর্ট্যান্ট ছিল না এখন যতখানি, বিকজ এখনই তাইওয়ান স্ট্রেইটস, তাইওয়ানের প্রশ্ন, চায়নার অ্যাক্সেস টু দ্য বে অফ বেঙ্গল, এগুলো আমেরিকার জন্য এত ক্রুশিয়াল হয়ে গিয়েছে যে দিস ইজ দ্য টাইম যে তাদেরকে
দে হ্যাভ টু গো অ্যাহেড এবং এই মায়ানমার বার্মা অ্যাক্টের ব্যাপারে মানে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলতে গেলে এত রিপ্রেজেন্টেটিভ বার্মান পিপলের এবং তারা লিটারেলি দে হ্যাভ ডান এভরিথিং উইদিন দেয়ার কনটেক্সট। একটা আবদ্ধ জাতি, নানা গোত্র, নানা রেইস তাদের রয়েছে, তারপরেও ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের ছায়ায় তারা কিন্তু যতদূর সম্ভব লেজিটিমেসি পেতে চেষ্টা করেছে। তাদের সামরিক সার্থকতা অনেকখানি হয়েছিল, কিন্তু এয়ার পাওয়ারের সাথে তারা টিকে উঠতে পারছে না। যে মায়ানমারের যে সামরিক বাহিনী যেভাবে অ্যাবসলিউটলি রুথলেসলি কোল্যাটারাল ড্যামেজ ইনফ্লিক্ট করছে, এটা অন্য কোনো সভ্য দেশে আমার মনে হয় দেখা যাবে না। এখানেই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ওয়াজ লুকিং আপ যে ইন্দো আমেরিকান ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা বাস্তব প্রয়োগ, রিয়েল টেস্ট কেস হচ্ছে বার্মা অ্যাক্ট। এবং এখানে আমরা দেখতে পাই কেন আমেরিকা বাংলাদেশের ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস দিস ইয়ার। তারা আমার ধারণা, এটা অবশ্য আমার একেবারেই ব্যক্তিগত ধারণা, যে তারা দেখছে যে যদি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে কোনো সাবস্টেন্টিভ সাপোর্ট দিতে হয়, যদি মায়ানমারের এয়ার পাওয়ারকে তারা যে বিধ্বংসী আচরণ করছে নিজের জনগোষ্ঠীর উপর, সেটাকে নিউট্রালাইজ করতে হয়, তাহলে দেয়ার হ্যাজ টু বি এ সেমব্লেন্স অফ আমেরিকান মিলিটারি প্ল্যানিং। একটা যেভাবেই হোক আমেরিকা হ্যাজ টু রিলাই সবচেয়ে বেশি এই ইন টার্মস অফ জিওপলিটিক্যাল লোকেশন। বাংলাদেশ হচ্ছে ক্রুশিয়াল লোকেশন। এখানে শুধু যে বাংলাদেশের একটা কনসেন্ট লাগবে মিলিটারি প্ল্যানিংয়ে, শুধু তাই নয়, বাংলাদেশের একটা চয়েস আসতে হবে। ইউ ক্যানট জাস্ট সে যে আমি এদের সাথেও থাকবো, ওদের সাথেও থাকবো। এখন আমরা দেখা যাচ্ছে যে ইনস্টেড অফ হ্যাভিং এ ভেরি ক্লিয়ার কাট রিয়ালিস্ট চয়েস অন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আমরা যে বারবার একই ইটস এ রিপিটেশন অফ দ্য সেম এরর। চায়নার সাথে আলোচনা, চাইনিজরা বলছে এখানে তারা মায়ানমার গভর্নমেন্টের সাথে আলাপ করবে, মায়ানমারকে আবার অ্যাপ্রোচ করা হবে। দ্য কোশ্চেন ইজ which Myanmar are you talking about? মায়ানমার বলতে কে? Is this the military government যারা absolutely anti-people, number one? Or number two, is this the national unity government which represents the people এবং যারা সত্যিকার অর্থে বলতে গেলে আগামী দিনের সভ্য মায়ানমারের উত্তরসূরি, সভ্য মায়ানমার যদি জন্ম নেয় 50 বছরের এই সামরিক শাসনের পরে, যদি মায়ানমারকে একত্রিত থাকতে হয়, তার একটাই উপায় হচ্ছে এই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। থার্ড ইজ দ্য আরাকান আর্মি। আমরা যে আরাকান এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছি, সেখানে আমাদের ক্যালকুলেশনসে, বাংলাদেশ গভর্নমেন্টের ক্যালকুলেশনসে, দ্য আরাকান আর্মি সিমস টু বি এ নন এন্টিটি। অথচ গত 1.5 বছর ধরে আরাকানের বৃহত্তর অংশই কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। এখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যদি বাংলাদেশকে মিনিংফুলি অংশগ্রহণ করার প্রবৃত্তি না থাকে, চায়নার সাথে আবার হাত মিলিয়ে যদি বলা হয় যে আপনারা মায়ানমারের সামরিক সরকারকে বুঝিয়ে বলেন, কি ট্র্যাজিক। দেখেন মায়ানমারের মিলিটারি গভর্নমেন্ট যখন তাদের সামরিক বাহিনীর সেলিব্রেশনস করছিল, সেখানে পাকিস্তানের কারণ থাকতে পারে, ভারতের কারণ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের কি কারণ ছিল যে তারা ওইখানে অ্যাটেন্ড করলো? এবং এটা খুব বাজে একটা ইম্প্যাক্ট হয়েছে। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের স্পোক্সম্যান বলেছে যে তারা খুবই ক্ষুব্ধ যে বাংলাদেশ এখানে বসে। এটা কি হবে আমাদের ভবিষ্যৎ যে মায়ানমারের সাথে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রক্রিয়া, উই আর পুটিং দ্য রোহিঙ্গাস ইনটু এ ভেরি এম্বারেসিং সিচুয়েশন। সো অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী, বা পুরো বিষয়টি আসলে খুবই কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং একটা আরেকটার সঙ্গে আলাদা করে দেখবারও সুযোগ নেই। যদিও আমরা এই যে জয়েন্ট স্টেটমেন্ট, সেখানে একটা ডিফেন্স বিষয়ে তো জাপানিজরা আগে খুব একটা কথাবার্তা বলতো না, এখন তো বাংলাদেশের সঙ্গে এক ধরনের এমইউ হলো। নর্থ কোরিয়ার ইস্যু আলোচনার মধ্যে, সে রোহিঙ্গা ইস্যুতে তারা এক ধরনের সহায়তা দেবে, সেই আলোচনার মধ্যে আছে। কিন্তু এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, কনসেপ্ট, হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশটা আইপিও ঘোষণা করলো,
সেটাকে আপনি কিভাবে দেখেন? প্রফেসর শাহিদুজ্জামান সেই প্রশ্নটা তুলছিলেন। এখানে তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্কের ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে রোহিঙ্গা ইস্যুতে চাইনিজ ইনভলভমেন্টটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য, এবং সেই সঙ্গে যে মিয়ানমার ইস্যু, বার্মা অ্যাক্ট, এটা the whole thing has to be viewed in a wider context. আপনি এই যে সৌদি আরবিয়া ইরান যে সঙ্গে যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এবং সেটা চাইনিজদের মধ্যে চায়না ব্রোকার ডিল, রাইট, কিন্তু দ্য রিপোর্ট যেটা আমাদের কাছে আসছে, ইট ওয়াজ দ্য সাউদি প্রিন্স হু রিয়েলি অ্যাপ্রোচ চায়না। চাইনিজ হ্যাভ নেভার গন আউট অফ দ্য ওয়ে। আপনি হিস্টোরিক্যালি দেখেন ওদেরকে অ্যাপ্রোচ করা হলো যে তুমি এটা করো। অ্যান্ড এটা আমরা, to quote a UN colleague, is a tectonic shift, geopolitical shift. Right. যে চায়না আপনার ইরানের এতদিনে একটা এটা সেটাকে আপনার করে রিকনসাইল করবে, and its impact on the Yemen conflict. যুক্তরাষ্ট্র বোধহয় খানিকটা মধ্যপ্রাচ্য থেকে তার দৃষ্টিটা আপাতত সরিয়ে ফেলছে বা খুব একটা উৎস নিচ্ছে, সেটাও বোধহয় একটা কারণ। কিন্তু আপনি মানে ওদের তো এনার্জি রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য ফুড, all in all, Middle East is key. এখনও আমি কথা বলছিলাম with some of the colleagues, তাদের ছেলেরা এখন মিডল ইস্ট বলছে যে our preference is still Middle East as the globally, because of the geopolitical situation as well as, but the role that China has played, এটা একটা মেজর ইম্প্যাক্ট হচ্ছে। এবং এটা চায়না ইজ নাও ইউক্রেন কনফ্লিক্ট, ওরা বলছে যে এখন চায়না ইজ দ্য নেক্সট টু রিয়েলি বিকাম এ পিস মেকার ইন ইউক্রেন। কারণ ওখানে যেটা বাইডেনের পলিসি অফ গিভিং $200 billion of plus arms only and not going for a dialogue, making them sit. কারণ ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি, he is looked upon as a show boy. He could be pressurized to sit together. কারণ আপনার মনে আছে যে টার্কিও একটা ইনিশিয়েটিভ নিল এবং বৈঠক হলো তো দুটো, ভেরি কমেন্ডেবল। কিন্তু এটাকে আনফর্চুনেটলি ওরকম সাপোর্ট আমেরিকা থেকেও আসে নেই, ওরকম সাপোর্ট আপনার ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল, যে আমাদের যে অ্যাম্বাসেডার 𝗦ছি চৌধুরী, ও তো আন্ডার সেক্রেটারি জেনারেল ছিল। মানে ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং দ্যাট দ্য ইউএন শুড হ্যাভ প্লেড মোর প্রোঅ্যাক্টিভ রোল দেয়ার। নাও এই কনফ্লিক্টগুলো আপনার ফুড ক্রাইসিস থেকে আরম্ভ করে এখন বলছে যে গ্রেন ডিল যদি রাশিয়ানরা সাইন না করে, ওটার ইমপ্লিকেশন কিন্তু হিউজ ইমপ্লিকেশন ডিলে করে। সো আপনি বাংলাদেশের ইন্দো প্যাসিফিক আউটলুক, যেটি বাংলাদেশ ইন্দো প্যাসিফিক হচ্ছে কি যে আপনার আমেরিকার গ্লোবাল রোলটা যদি আপনি এখন দেখেন, ইনক্লুডিং দি ডলারাইজেশন প্রসেস, যে ডলার ডমিনেন্সটা এটা আপনার যেভাবে আরম্ভ হয়েছে ফ্রম সাউদি আরেবিয়া অনওয়ার্ডস, ব্রাজিল এক্সেট্রা এক্সেট্রা। তো এইটা আমাদেরকে উই হ্যাভ টু বি প্র্যাগমেটিক। চায়না ইজ নট দ্য সুপার পাওয়ার ইয়েস্টারডে, এখন চায়না হ্যাজ কাম টু প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমরা কিন্তু উই ক্যানট অ্যাফোর্ড টু টেক এ পজিশন which will bring conflict into our doorstep, যেটা আমরা প্রথম থেকে আরম্ভ করেছিলাম, that foreign policy যে ফান্ডামেন্টালসটা বিটুইন দিস টু সুপার পাওয়ার্স। আমরা কেন অনলাইন মুভমেন্টে গেলাম, because we cannot join the two super power, any one of them. এটা একটা যে ইম্প্যাক্ট টু কন্টেইন China will have its own way of dealing with us. We need both the United States, we need the Western countries, we need China also. In fact, according to the Foreign Minister of India, that they are hoping that Chinese will play a more constructive role, and the Indian experts, also our colleagues, so that actually India is the next superpower, the two superpower in Asia. India is the next one. And যদি এই চায়নার সঙ্গে তাদের হয়, তাহলে the next superpower prospect will become greater now. So Bangladesh have to have a very tight rope walking. তাহলে তো আপনি যদি একটা ব্লক জয়েন করে ফেলেন, what is the challenge to diplomacy? Diplomacy means that you will try to protect your national interest by explaining to your friends that look, I mean, we are with you,
we will have a fair election. You can send observer, etc., etc. And a free and fair election is not only the need for America or Britain or the Western powers. আমাদের জনগণের মধ্যেও তো তাই না? আমাদের জনগণ চাচ্ছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, একটা সুশাসন আসুক। এবং সুশাসনটা আপনার, এটা আমি পরে বলবো যে আপনার হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। বাট অ্যাট দ্য মোমেন্ট আই থিঙ্ক দ্যাট it will be very careful. We have to be very careful in really joining Quad or partnership, because it's basically a military pact. জি, প্রফেসর শাহিদুজ্জামান, এই যে ইন্দো প্যাসিফিক আউটলুক বাংলাদেশ যেটা ঘোষণা করলো, এটা প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাজ্যে যাবার আগে ঘোষণা করে, অনেকেই মনে করছেন যে এটা দিয়ে এক ধরনের তাদের সঙ্গে সম্পর্কটা আর একটু কাছাকাছি নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু আমরা যদি ইউএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যে 4টা পিলার, যেটি একটি হচ্ছে রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার, লিবারেল ডেমোক্রেটিক প্রিন্সিপাল, ক্লাইমেট চেঞ্জ ইস্যুজ এবং ইকোনমিক প্রসপারিটি, আপনি কি মনে করেন, মানে আপনি কি দেখলেন যে এই কোর প্রিন্সিপালের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বাংলাদেশের আইপিও কতখানি? ধন্যবাদ। আমি স্যারের সাথে মোটামুটি ইউ ক্যানট হ্যাভ এ কনফ্লিক্ট অ্যাট ইউর ডোর স্টেপ, এই অ্যাটিটিউডটা আমিও থিওরিটিক্যালি ফেভার করি। কিন্তু আমার কাছে মনে হয় যে গ্লোবাল অর্ডারে না যেসব পরিবর্তনগুলো আসছে, ইন্টারন্যাশনাল রিলেশনস হ্যাজ ইনক্রিজিংলি বিকাম অ্যান ইকোনোক্লাস্টিক ডিসিপ্লিন। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমার কথা হচ্ছে, ইউ হ্যাভ এ সেট অফ প্রিন্সিপলস উইচ অ্যাপ্লাই অন এ পার্টিকুলার লেভেল অফ ন্যাশনাল ইন্টারেস্ট। জাতীয় স্বার্থের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে চায়নার দিকে আমাদেরকে বেশি ওয়েট দিতে হয়। আবার অ্যাট দ্য সেম টাইম যদি চায়না মনে করে যে তার জাতীয় স্বার্থে মায়ানমারের পক্ষে কাজ করা টেরিটোরিয়াল জিওপলিটিক্যাল কনটেক্সটে আউটওয়েজ বাংলাদেশ, চায়না যদি মনে করে যে রোহিঙ্গা ইস্যুটা তার জন্য সেকেন্ডারি কম্পেয়ার টু মায়ানমারস টেরিটোরিয়াল স্ট্যাটাস এবং চায়নাজ ফিউচার ইনভেস্টমেন্ট, চায়নার যদি নিজস্ব স্বার্থ থাকে, তো সেখানে আমাকেও আমার আলাদা স্বার্থ আমেরিকার সাথে শেয়ার করতে হবে। যদি আমরা দেখি আমেরিকানসরা আমাদেরকে যখন বলে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কনটেক্সটে, আমি জানি না পাবলিকলি পাবলিক ডিপ্লোমেসি একরকম, কিন্তু আমেরিকানসরা ওভার দ্য লাস্ট সেভারাল ইয়ার্স দে হ্যাভ বিন থিঙ্কিং অফ দ্য ফিউচার স্ট্যাটাস অফ দিস রিজিয়ন, আরাকান রিজিয়ন। আমি যদি হোসেন শহীদ সরওয়ার্দিও শেরে বাংলার 1 মিনিটের জন্য মেনশন করি, জিন্নাহ সাহেব কিন্তু আমাদের এই টেরিটোরিয়াল অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে হি প্লেড এ ভেরি ডার্টি রোল। হি ওয়াজ অ্যাবসলিউটলি কনসার্নড অ্যাবাউট লাহোর বা ওয়েস্ট পাকিস্তান, এবং আমরা এদিকে যেই দ্য ইস্টার্ন ফ্রন্টিয়ার্স, ত্রিপুরা, আসাম, আরাকান, all were lost despite শেরে বাংলা's efforts। জিন্নাহ সাহেব এগুলো নিয়ে কথাই বলে নাই, এবং জেনারেল অং সান আশ্বাস দিছে যে রোহিঙ্গারা সিটিজেন হিসেবে থাকবে, অ্যান্ড হি টোল্ড শেরে বাংলা দ্যাট লুক আই হ্যাভ গট অ্যান অ্যাসুরেন্স ফ্রম ইয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দ্য স্ট্যাটাস কিউ। হাউএভার হিস্ট্রি ইজ হিস্ট্রি, সেগুলো কিছু করার নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে এখনকার গ্লোবাল কনটেক্সটে কিন্তু টেরিটোরিয়াল রিঅ্যাডজাস্টমেন্টস, ওয়েদার ইউ লাইক ইট অর নট, ইউক্রেন ইজ ফেসিং ভিজাভি রাশিয়া, তারা ফেস করতেছে। আমাদের এদিকটায় ইন্ডিয়ানস আর ভেরি কনসার্নড অ্যাবাউট তাদের ওই জায়গাটা, চিকেন নেক 25 মাইল, এবং ইন্ডিয়ান স্ট্র্যাটেজিস্টরা প্রায় বলে থাকে যে বাংলাদেশের সাথে একটু টেরিটোরিয়াল অ্যাডজাস্টমেন্ট করতে পারলে আমাদের উপরের দিকটা যদি তাদের তাহলে আরও ওয়াইডার করা যেত, বিকজ চায়না ইজ কাম সো ক্লোজ টু ডোকলাম। হ্যাঁ, তা আমাদেরও আবার এইদিকে ইউ নেভার নো, মায়ানমার যেভাবে এখন আর্মস কিনছে রাশিয়া থেকে, চায়না থেকে, এবং তাদের নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম যেভাবে এক্সপ্যান্ড করছে, এবং গিভেন চায়নাজ হ্যাবিট অফ লাইং রাইট অন ইয়োর ফেস মিনিং সামথিং, এটা কিন্তু মঙ্গলয়েড ক্যারেক্টার, বুঝছেন? তাদের কিন্তু দ্য সেন্স অফ কমিটমেন্ট টু দেয়ার ওয়ার্ল্ড এটা কিন্তু ভ্যারি করে। সো যখন তাদের যদি প্রয়োজন হয়, বান্দরবন, সেন্ট মার্টিন যদি তাদের স্বার্থে প্রয়োজন হয়, আজকে থেকে 5 বছর পরে সেদিকে যদি তারা এক্সপ্যানশন করে, এখন শুনতে আর কিংবা স্যারের কাছে অ্যাজ এ ডিপ্লোম্যাট হি ইজ মোর কনসার্নড উইথ নেগোসিয়েশনস, কিন্তু মি অ্যাজ অ্যান অ্যাকাডেমিক আই থিঙ্ক ইন টেরিটোরিয়াল টার্মস 5 years from now the reality may not be like this। এবং এই জন্যে
চায়নার স্বার্থ কিন্তু ডেফিনেটলি সেন্ট মার্টিন, বান্দরবন, মায়ানমার, আরাকান এগুলো দরকার হলে চাইনিজ এক স্কলার বলছে যে দে ডোন্ট মাইন্ড ইভেন এক্সটেন্ডিং চাইনিজ মিলিটারি যদি প্রেজেন্স দরকার হয় আনবে, বিকজ দে নিড দ্য অ্যাক্সেস সো ব্যাডলি। আপনার ওইখানে যদি এখন দেখেন এই যে স্যার যেটা বললেন ইরান সৌদি আরেবিয়া ডিল হইল, হোয়াট ইজ সৌদি ইন্টারেস্ট? সবচেয়ে ক্রুশিয়াল ইন্টারেস্ট হচ্ছে ইরানের ভিতর দিয়া অয়েল পাইপলাইন করে এক সেন্ট্রাল এশিয়া হয়ে ওয়েস্টার্ন চায়না পর্যন্ত চলে যাবে। ইট উইল বি ফার লেস এক্সপেন্সিভ এবং ওইখানে ওই যে মালাক্কা স্ট্রেইটস আনসার্টেনটি সেটা অ্যাভয়েড করা সম্ভব হবে। সো চায়না উইদিন দ্য নেক্সট 5 years দে আর প্ল্যানিং টু অ্যাকোয়ার তাইওয়ান। আপনি আজকেই টেলিভিশনে দেখলাম যে চাইনিজ রেফিউজিজ এখন অ্যামাজনের জাঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকতেছে, তাইওয়ানের থেকে পালাচ্ছে, এই ট্রেন্ড শুরু হয়ে গেছে। সো হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন? তারা এই বে অফ বেঙ্গল, আমেরিকা, জাপান, দে উড লাইক টু প্রোটেক্ট দ্য মালাক্কা স্ট্রেইটস, দে উইল ডিপ্লয় দ্য মিলিটারি। আপনি বাংলাদেশে এখন এমন একটা গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে যারা একটা ইডিওলজিক্যাল পজিশন নিয়েছে, যারা কোনো একটা ওই ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ওই কথা বলতেছে যে সেফ জোনস করার কথা প্রধানমন্ত্রী বলছে। হোয়াট সেফ জোনস? হাউ আর ইউ গোয়িং টু হ্যাভ সেফ জোনস? দ্য আমেরিকানস হ্যাভ স্পেসিফিক প্ল্যানস, তাদের ফিউচার এইখানে দে হ্যাভ প্ল্যানস টু ইমপ্লিমেন্ট এ ডেমোক্রেসি ইন মায়ানমার। কিন্তু সেটা হতে পারে কিংবা আগামীতে শান, কাচিন, ক্যারেন এদের মতো আরাকান আর্মি সবচেয়ে স্ট্রং, দে মে অলসো ডিসাইড টু সিসিড। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সাথে আরাকান আর্মির এখন একটা খুব স্টিফ নেগোসিয়েশনস চলছে। আরাকান আর্মি ওয়ান্টস মোর অটোনমি, সেখানে ওয়্যার ইজ দ্য মায়ানমার আর্মি? এক্সেপ্ট ফর বম্বিং ফ্রম অ্যাবাভ মায়ানমার আর্মির প্রেজেন্সই নাই। আর অথচ আপনি এখন চায়নাকে রিকোয়েস্ট করতেছেন মায়ানমার গভর্নমেন্টকে বুঝাইতে যেন রোহিঙ্গাদের ফেরত নেয়। মায়ানমার আর্মি তো নিজেই এক্সিস্টেন্সিয়াল থ্রেট তাদের আরাকানে, সে তারা রোহিঙ্গাদের কথা তো ভাবার প্রশ্নই ওঠে না। এখন আমি মনে করি যে আমাদেরকে আগামী দিনগুলোতে যখন এই দেশে একটা ফিউচার ইলেকশন হবে তখন আমাদেরকে মেজর ওভারহলিং দরকার হবে ফরেন পলিসিতে। প্রথমত we have to be very cautious about any such fixed ideological perception. এই যে আপনার you have to make a choice on friends. আমার কথা হইলো এক সময় যে আপনার বন্ধু থাকবে একটা পার্টিকুলার ইস্যুতে you may not see each other. রাশিয়াকে দেখেন, রাশিয়া তো স্লাভিক নেশন, ইসলামিক ওয়ার্ল্ডের প্রতি ভেরি হস্টাইল দে ওয়্যার, দ্য স্লাভস কিলড দ্য বসনিয়ানস। আবার রাশিয়ার সাথে ইরানের খুব ক্লোজ ফ্রেন্ডশিপ। হ্যাঁ, দে প্লে বোথ দ্য সাইডস উইদিন দ্য মুসলিম ওয়ার্ল্ড। দ্যাট ইজ হোয়াট ইউ মিন বাই বিং ইকোনোক্লাস্টিক। ইউ মেক চয়েসেস যেখানে আপনার অ্যান্ড দ্য বিগ পাওয়ার্স নো ইট। তো বাংলাদেশের এত বিশাল একটা পপুলেশন নিয়ে আপনি যদি টেরিটোরিয়াল টার্মসে ভবিষ্যৎধর্মী চিন্তা না করেন, ইউ আর গোয়িং টু ফেস, আপনি এমন একটা ভবিষ্যৎ যেখানে পসিবিলিটিস চলে আসবে আরাকানে, যেখানে পসিবিলিটিস চলে আসবে আপনার আশেপাশে, সেই পসিবিলিটিসগুলা সামনে রেখে আমেরিকানস উইল নট অলওয়েজ ফিল ইন্টারেস্টেড ইন বে অফ বেঙ্গল। They will feel interested as long as they have the Chinese threat. As long so, you must make up your mind when the other side sees that আপনার ইন্টারেস্ট আর তার ইন্টারেস্ট কোয়েনসাইড করতেছে। আপনি কি মনে করেন যে আমেরিকান সেনেটার এমনিই বলছে যে we will get Arakan out? And এটা তো আমাদেরই হবার কথা ছিল 500 বছর আগে। দিস ওয়াজ প্রমিস অ্যান্ড দিস ইজ সাচ এ রিচ এরিয়া। এটা ইন্ডিয়ানস আর আইং অন ইট। পুরা আপনার ওইখানকার বেল্ট, it is full of gas, natural gas. The coastline is absolutely crucial. We have no strategic thought on this region. অথচ the Americans are willing to cooperate. এটা চায়না পাইলে এই জায়গাটা তারা নিয়ে নিবে, কারণ এখানে একটা আগামী 500 বছরের রিসোর্সেস এখানে আছে। এবং আমি বলতেছি না যে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের পপুলেশন এখন রাশিয়ার চেয়েও বেশি, বুঝছেন? এবং when we act on the global forum, we have to project ourselves with intention যে আমাদের সামরিক সামর্থ্যকে ওইভাবে গড়ে তুলতে হবে। এবং আমাদের যদি সামরিক বাহিনীর
অবস্থান অ্যাজ এ ইনস্টিটিউশন আরও শক্তিশালী আমরা না করি। দেখেন, একটা সময় ছিল, বাংলাদেশেরও একটা সময় ছিল, আমাদের এখানে দ্য ভেরি আইডিয়া অফ মিলিটারি রুল এমনভাবে অ্যাটাক করা হয়েছে, এমনভাবে ক্রিটিসাইজ করা হয়েছে অ্যাজ ইফ মিলিটারি, যেমন কি বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে। তো ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে কি, ক্যান্টনমেন্ট বাংলাদেশে না? মুক্তিযুদ্ধ কি ক্যান্টনমেন্ট থেকে শুরু হয় নাই? বাংলাদেশের ভবিষ্যৎ স্বার্থ কী হবে, সেখানে কি ক্যান্টনমেন্ট ইম্পর্ট্যান্ট না? সো ক্যান্টনমেন্ট, মিলিটারি রুল, এটাকে যে স্টিরিওটাইপ করা হয় অ্যাজ নেগেটিভ, তার পরিবর্তে কি হয়েছে গত 15-20 বছরে আমরা দেখতে পাচ্ছি যে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি উই হ্যাড দ্য ওয়ার্স্ট এক্সাম্পল অফ ফ্যাসিজম, যেখানে জুডিশিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড মিলিটারি অ্যাজ এ ইনস্টিটিউশন হ্যাভ বিন সাবঅর্ডিনেটেড টু এত বেশি এক্সিকিউটিভ এক্সেস যে ইট হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য ক্যারেক্টার অফ ফ্যাসিজম, যার ফলে আমরা দেখা গেছে যে একজন চিফ জাস্টিস যিনি ইলেকটোরাল প্রসেসেস মোরাল নর্মস নিয়ে ধারাবাহিকভাবে এগুতে গিয়েছিলেন, he was kicked out of the country. The judiciary had been absolutely turned into a subordinate institution. Army chief, one of the worst choices was applied for the choice of an army chief. এবং আমি যতদূর জানি যে আমাদের সেনাবাহিনীর যে লেভেল অফ কনফিডেন্স, লেভেল অফ ইন্টেলিজেন্স গ্যাদারিং, সব কিছু একটা কন্ট্রোভার্সিয়াল আর্মি চিফের কারণে এত কম্প্রোমাইজড হয়ে গিয়েছে যে সেখান থেকে বের হয়ে আসতে পারছে। এবং এই আগামী দিনগুলোতে প্রাক্তন যে সেনাবাহিনী প্রধান, অ্যান্ড উই হ্যাভ নট বিন এবল টু কোপ আপ উইথ ইট। মারাত্মক ড্যামেজ হয়েছে টু দ্য কনফিডেন্স লেভেল অফ দ্য মিলিটারি, এবং এগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট শুধু আনলেই হবে না, কেয়ারটেকার গভর্নমেন্টের পাশাপাশি দ্য কনস্টিটিউশন শুড বি হিউম্যানাইজড। কনস্টিটিউশনকে একটা মানবিক চরিত্রে ফেরত আনতে হবে। অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী, জাস্ট আমরা একটু রোহিঙ্গা ইস্যুতে যদি আপনার মতামত চাই। আপনি জাপানের কথা আমরা দেখেছি, তারা এক ধরনের সহযোগিতা করতে যায়। চীন আবার মধ্যস্থতা, আবার তাদের নতুন করে কিছু রোহিঙ্গাকে ফেরত পাঠাবার উদ্যোগের কথা তারা বলছে। আপনি কি মনে করেন, এবং এই যে রোহিঙ্গা ইস্যুটাকে যে আন্তর্জাতিকীকরণের যে একটা চেষ্টা, বাংলাদেশ কিন্তু 17-এর পর এখন পর্যন্ত সেই অর্থে এটাকে করতে পারেনি যে অন্য সবাইকে এর সঙ্গে যুক্ত করার ইস্যুটা? ধন্যবাদ। রোহিঙ্গা ইস্যু এটা খুব স্যাড। যখন আপনার এটা আরম্ভ হয়েছিল, আপনি জানেন যে ওয়ার্ল্ড ওপিনিয়ন ওয়াজ ইন আওয়ার ফেভার। এই যে এখন আমরা আমার কলিগ ইউনিটি গভর্নমেন্ট এটা ওটা বললেন, এসব বললেন, হ্যাঁ ইট ওয়াজ এ ভেরি গুড লেকচার, আই রিয়েলি এনজয়েড ইউর লেকচার। কিন্তু কথা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি? আমাদের যে ফরেন পলিসি, ডিপ্লোমেসি, আমরা দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে ইটস বেসড অন your national interest. আপনাকে এটা প্রোটেক্ট করতে হবে। টুডে if we don't maintain the balance, do you think that India will come and look after, without looking after its own interest, will look after the interest of Bangladesh? I think that we'll be making grave mistake if we think that by leaving one and catching hold of another we'll be able to protect our interest. আমাদেরকে ডিপ্লোমেট থেকে রাখা হয়েছে সেই জন্য ফরেন অফিস এত, যে আপনারা একটু কাজ টাজ করে যেখানে ডিফিকাল্ট সিচুয়েশানে আপনি কীভাবে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর, আমাদের তো জিও পলিটিক্যাল সিচুয়েশন, হিস্ট্রি সব কিছু দেখে আমাদেরকে ওইভাবে সামনে যেতে হবে। তো রোহিঙ্গা ইস্যু যখন আসলো তখন কিন্তু ওয়ার্ল্ড ওপিনিয়ন, আমরা কসোভোতে একটা জিনিস, দ্য লেসন অফ কসোভো ওয়াজ যে জেনোসাইড উইল নট বি রিওয়ার্ডেড, পুরস্কৃত হবে না জেনোসাইড। এবং আমরা যখন রেফিউজ দিই, নট অনলি দ্যাট উই গেভ রেফিউজ, উই সাইন্ড এ বায়োলেটারাল এগ্রিমেন্ট উইথ মিয়ানমার, 𝗙𝗚𝗃, the Nobel Peace Prize winner, and this was used, and I had pointed out to the then foreign minister, don't sign bilateral agreement, কারণ কত হচ্ছে যে আপনার the world opinion is in your favor, let's international the issue, two ways, no people goes back, কেউ যায় না আপনার জেনোসাইডের পরে ওর দেশে ফেরত যায় না আপনি যদি কোনো সিকিউরিটি গ্যারান্টি না দিতে পারেন। and the security guarantee in the case of Kosovo and Bosnia was an UN resolution by which, number one, a peacekeeping, যে কোনো ফর্মে হোক, আপনার within the UN auspices, যে কোনো ফর্মেটে
রাখাইন আপনি যদি রোহিঙ্গাকে চান যে চলে যায়, যেখানে ওদের বাচ্চাদেরকে আগুনে ফেলেছে, ওদের উইমেনদের রেপ করেছে, দে হ্যাভ এ রিয়েল ফিয়ার। আপনি তো বললে হবে না যে পিসফুল কন্ডিশন ইয়ে করলে, এটা করলে, ওটা করলে, অনেক কিছু শুনছি আমরা, টু সেন্ড দেম ব্যাক, বাট দেয়ার হ্যাজ টু বি সামথিং অন দ্য গ্রাউন্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পলিটিক্যাল এলিমেন্ট, যেটা কফি আনান রিপোর্টটা, সিটিজেনশিপকে দিতে হবে ওদের, অ্যান্ড ফ্রি মুভমেন্টটা, এই দুইটা এলিমেন্ট কিন্তু তখন ছিল। এটা আমরা এটা সম্বন্ধে বলি না। আমরা উই হ্যাভ বিন গেটিং ইন টু বাইল্যাটারাল টক্স। উই ক্যানট ট্রাস্ট দি, যে কোনো ফর্ম অফ গভর্নমেন্ট থাকুক না কেন, দে আর একটা পার্টিকুলার ব্র্যান্ড অফ বুদ্ধিজম, উইচ ইজ মিলিটেন্ট বুদ্ধিজম। দ্যাট রুলস, ইট ইজ অং সুচি ওয়াজ নট অ্যান এক্সেপশন। এটা আমাদের বুঝতে হবে, দ্য ক্যারেক্টার অফ মিয়ানমার। ইউ ক্যানট, আপনি যদি আজকে করেন কালকে দেখবেন। সো দ্য ওনলি থিং ইজ দ্যাট if the international situations change, we have to, with the American have declared for the first time it a genocide. Genocide wordটা কিন্তু আগে ইউজ করে নাই। এখন আমরা এটা অ্যাডভান্টেজ দিতে হবে, জিও পলিটিক্যাল চেঞ্জেস যেটা হয়েছে। বার্মা অ্যাক্টকে কি আপনি কোনোভাবে মনে করেন যে এটা বাংলাদেশকে কোনো সুবিধা দিতে পারে, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের এর ইমপ্লিকেশনস কি সেটাও যদি একটু? না, এটা হচ্ছে কি যে আপনি এখন দিজ আর দ্য ম্যাটার অফ ভেরি একাডেমিক ডিসকাশনস। যেটা রিয়ালিটি যেটা আমরা লাস্ট দেখলাম, দ্যাট ওয়াজ the latest genocide in history. The biggest one happened was in Kosovo. 6 million Kosovo Albanians were in Europe. তখন ক্লিন্টন বম্ব করলো, তখন ইউএন আসলো, and তখন it was decided that genocide will not be rewarded. And that's how I was asked to negotiate, and we were succeeded, and Kosovo got its independence. ওই সময় কিন্তু কসোভোকে যখন আপনার ইন্ডিপেন্ডেন্সের কথা হলো, সিকিউরিটি কাউন্সিল মিটিং ইন প্রিস্টিনা, তখন ওরা বললো যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে। দেন আই অবজেক্টেড, বিকজ ইউগোস্লাভিয়া ভেঙে গেছে, 1 মিলিয়ন ম্যাসেডোনিয়ান ক্রিশ্চিয়ানস, দে ওয়ার গিভেন ইন্ডিপেন্ডেন্স, তো আপনি 7 মিলিয়ন দেবেন না? আই সেড দ্যাট দে আর সেইং, আমি বলিনি, আমি বলছি, দে আর সেইং ইজ ইট এ ক্রাইম টু বি এ মুসলিম ইন দ্য 21st century? তো এটা বলাতে বলে আমি সে দ্য পিপুল অফ, অ্যান্ড দে উইল বি এ রায়ট। আর বিলিভ মি, আপনার 7 দিনের মধ্যে একটা রায়ট হলো, আমাদের ইউএন বিল্ডিং আগুন লাগিয়ে দিল। তখন কফি আনান আমাকে বললো দ্যাট প্লিজ নেগোশিয়েট, স্টার্ট নেগোসিয়েশন উইথ দি Kosovo Albanians. So eventually we came to an agreement based on something like the Lahore resolution বলেন আপনি, maximum autonomy or 6-point program, ওখান থেকে ইন্ডিপেন্ডেন্স হলো। So what I want to say here is we have to be very careful. The reality of the pragmatic world, আজকে there are no eternal friends and enemies in diplomacy. আপনি যাকে বন্ধু মনে করছেন আজকে, কালকে that বন্ধু will stab you because of its own interest. Right. So please don't take it for granted যে আজকে আমার এই বন্ধু হবে, কালকে সেই বন্ধু হবে, nothing. You have to, at the, what we say is foreign policy, diplomacy is an extension of domestic policy. আজকে আপনি দেখেন আমাদের fractured, 2 major political parties, they can't even sit down. আপনাকে ওয়াশিংটন, টোকিও, ওখানে গিয়ে এটা আর আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, সো এটা তো হয় না। আপনাকে ইউল হ্যাভ টু কাম টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং উইথিন ইয়োর সেলফ, ইন ইয়োর ওন কান্ট্রি, মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং among the major parties if you want democracy to flourish. And parliament democracy হচ্ছে যে suits the genius of the people, British. And gentlemen, we agree to disagree. আপনাকে আগে ডিসএগ্রি করতে হবে, ফ্রি মিডিয়া, ফ্রি এগুলো ডেমোক্রেটিক ভ্যালুস থাকতে হবে। এটা বাঙালিরা আমরা উই লাইক টু বার্ক, সি ইফ ইউ ডোন্ট গিভ আস ফুড, কিন্তু উই হ্যাভ টু টক, রাইট? তো এই জন্য এই কয়েকটা জিনিসের জন্য। সো আমরা একটু শেষের দিকে, আমি আপনাদের দুজনের কাছে প্রশ্নটা রাখতে চাই যে যেহেতু ডিসেম্বরে বা আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, এবং যেহেতু ইন্টারন্যাশনাল কমিউনিটি এই ইলেকটোরাল প্রসেসের মধ্যে ঢুকে পড়েছে অনেকখানি, এবং আপনি আপনি কোথাও বলছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, যেখানে ব্লিনকেন বলছিলেন যে শুধু যুক্তরাষ্ট্রই না, গোটা বিশ্বই আসলে আগামী নির্বাচনের দিকে বাংলাদেশের তাকিয়ে আছে, এবং বাংলাদেশে একটা ভালো নির্বাচন করতে হবে। সো আপনাদেরকে কি মনে হয় যে বাংলাদেশ একটা ভালো নির্বাচনের জন্য আরও আন্তর্জাতিক চাপের মধ্যে বছরটিতে থাকবে? আমার তাই মনে হয়। বাংলাদেশ অবশ্য আন্তর্জাতিক চাপের মুখে থাকবে তার নিজের প্রয়োজনে। বাংলাদেশের যে ইনস্টিটিউশনসগুলো যেভাবে 1971-এ জন্ম নিয়েছিল,
মুক্তিযুদ্ধের যে ধারণাটা ছিল সেখানে যদি আমরা ফেয়ারলি দেখি তাহলে আমরা কিন্তু ওয়েস্টমিনস্টার স্টাইল পার্লামেন্টারি ডেমোক্রেসির পথেই যাচ্ছিলাম, সেটাই আমাদের স্যুট করেছিল। কিন্তু গত 10-12 বছরের অভিজ্ঞতায় যেটা দেখা দিয়েছে, যখন প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট চিরস্থায়ী থাকবে, এটা কখনো আমরা ফেলে দিব না, তখন এটা মনে হয়েছিল, আমার মনে হয় সামরিক বাহিনীর যে নেতৃত্ব তখন ছিল তারাও বোধহয় আস্থা আনতে পেরেছিল যে এখানে প্রত্যেক 5 বছর পর পর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব হবে। কিন্তু আমরা দেখেছি অভিজ্ঞতার নিরিখে যে সেটা হয়নি। দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড ইন সাচ এ ওয়ে যে সামরিক বাহিনীকে কোনো মিলিটারি ইন্টারভেনশনের ক্ষেত্রে আশাটাকে একেবারে ডিসমিসিভ করে তোলা হয়েছে। ওকে, কিন্তু তারপরে যে সিভিল ইনস্টিটিউশনসগুলো, যে পলিটিক্যাল গভর্নমেন্ট কন্টিনিউ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট হ্যাজ ইনক্রিজিংলি টেকেন অ্যাওয়ে দ্য পাওয়ার অফ দ্য জুডিশিয়ারি। ইটস আনইম্যাজিনেবল যে একটা দেশের চিফ জাস্টিসকে এমন একটা ক্রুশিয়াল সময়ে, যার পাস্ট রেকর্ড খুবই ইমপ্রেসিভ ছিল এবং যিনি বলতে গেলে ঠিক একটা মাইনরিটি কমিউনিটি থেকে আসা, সেটাও একটা বড় ব্যাপার, জাস্টিস সিনহা, এবং তিনি চাচ্ছিলেন যে ইলেকটোরাল প্রসেসে যে ঘটনাগুলো অত্যন্ত ন্যাক্কারজনক, কেয়ারটেকার গভর্নমেন্টের ধারণা, অ্যামিকাস কিউরিরা সবাই বলেছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটা অন্তত 2 বার থাকা উচিত। তারপর there was widespread realization যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব না, এটা একদম তখন ইট ওয়াজ ক্লিয়ারলি ডিসাইডেড। এবং দ্য চিফ জাস্টিস ওয়াজ অলসো ট্রাইং টু মুভ ইন এ ডিরেকশন টু অ্যামেন্ড দ্য রংস। তার মানে কিন্তু তখন হি ওয়াজ আনসেরিমোনিয়াসলি রিমুভড। তারপর আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের কনটেক্সটে আমার মনে হয় এক্সিকিউটিভ হেড যিনি থাকবেন তার এক্সারসাইজ অফ পাওয়ার্স ব্যালেন্স করার জন্য 2টা ইনস্টিটিউশনের পাওয়ার অফ ইন্টারভেনশন দরকার। একটা হচ্ছে যে চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, হি ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য লেজিসলেচার। পার্লামেন্টের ব্যাখ্যা কী হবে, আর্টিকেলসের ব্যাখ্যা কী হবে, ফাইনাল, দ্য বাক স্টপস দেয়ার। দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট গিভস দ্য ফাইনাল ইন্টারপ্রিটেশন। চিফ জাস্টিসের ক্ষমতাকে এক্সিকিউটিভ অথরিটি কোনোভাবেই টাচ করতে পারবে, এটা অকল্পনীয়, কেননা তাতে কনস্টিটিউশন সেফগার্ড থাকে না। কিন্তু তারপরেও যদি একটা দেশের পলিটিক্যাল কালচার ভায়োলেন্সের দিকে, টেররিস্ট আউটলুকের দিকে যায়, সেটা প্রিভেন্ট করার জন্য দ্য চিফ অফ আর্মি স্টাফ মাস্ট হ্যাভ কনস্টিটিউশনাল গ্যারান্টিজ দ্যাট অ্যাজ এ লাস্ট রিসর্ট, যেহেতু মিলিটারির হাতে ম্যাক্সিমাম ফায়ার পাওয়ার, আজকাল শোনা যায় অনেক জেনারেলসরা রিটায়ার করে বলে, ভাই আপনারা বুদ্ধিজীবীরা কি করতেছেন, আমরা কি করব। বুদ্ধিজীবীদের হাতে তো অস্ত্র নাই, বুদ্ধিজীবীরা বিবেকের টানে এতদূর যেতে পারে, তারপর কিন্তু তাদেরকে বাস্তবতায় ফিরে আসতে হয়। কিন্তু একমাত্র সামরিক বাহিনীর হাতেই দে হ্যাভ এ মনোপলি অফ ফায়ার পাওয়ার। আমি বলছি না এটা ব্যবহার করতে হবে, কিন্তু এর ফায়ার পাওয়ারের সবচেয়ে ইউটিলিটি হচ্ছে ডেটারেন্ট, নিবারক ক্ষমতা, যেটা আমাদের দেশে কনস্টিটিউশনে খুব কানিংলি চালাকি করে তুলে দেওয়া হয়েছে। দ্য ফায়ার পাওয়ার অফ দ্য মিলিটারি ইজ দ্য ডেটারেন্ট দ্যাট উইল ফোর্স দ্য এক্সিকিউটিভ অথরিটি। হ্যাঁ, এক্সিকিউটিভ অথরিটি একটা আচরণ। আমি দেখেন আমেরিকা নিউক্লিয়ার সাবমেরিনস পাঠাইছে ইয়েতে, কেন? নিউক্লিয়ার যুদ্ধ করার জন্য না, নিউক্লিয়ার ডেটারেন্টটাকে কাজে লাগানোর জন্য। সুতরাং আমি মনে করি যে আর্মি চিফ এবং চিফ জাস্টিস বাই দ্য কনস্টিটিউশন মাস্ট হ্যাভ দ্য পাওয়ার টু অ্যাক্ট। চিফ জাস্টিসের পাওয়ার থাকবে এক্সিকিউটিভকে রেস্ট্রেইন করা, আর্মি চিফের দায়িত্ব থাকবে অ্যাজ এ লাস্ট রিসর্ট ইফ দ্য ইউজ অফ ফায়ার পাওয়ার, দ্য থ্রেট অফ ফায়ার পাওয়ার অ্যাজ এ ডেটারেন্ট is necessary to safeguard the constitution. কিন্তু সেক্ষেত্রে ডেমোক্রেটিক প্রসেস তো একটা আনস্টেবল অবস্থার মধ্যে তখনই থাকবে। আপনি দেখেন অবস্থার মধ্যে চলে যাবে। এই বাস্তবতাটা আমেরিকায় ছিল বলে কিন্তু আমেরিকা না, আমি ঠিক আছে আমি পরে বলি। অ্যাম্বাসেডর, it's a very important lesson of politics that when the political process fails, আপনি এক পার্টি করুন, আমি এক পার্টি করি, আমরা যদি পলিটিক্যালি আমরা এগ্রি না করতে পারি on what is national interest, what should be democracy, power executive, army কোথায় থাকবে, then there's a vacuum is created
and the vacuum is filled by either your own defense forces army or outside forces. So যতগুলো ইতিহাস পাকিস্তানের সময় থেকে হয়ে আসছে, it was a failure of the political process. We wanted to hang on to power and we created a vacuum. Election দিই নাই, এটা করিনি, ওটা করিনি, তখন মার্শাল ল হয়েছে। The same thing here. Now, it's not that the chief of staff has to be given the firepower. You see, it will be, if there's a vacuum, it will be filled up by the army, whether you want it or not. Any Tom, Dick and Harry. Anybody, whether you want to. So that's why it is very important for these major parties today to learn the lesson of Pakistan. এবং এরা যদি বসে না ইয়ে করতে পারে, if they can't come to a minimum ইয়ে, একজনকে যে ভাষা গালাগালি করছে টিভিতে, you feel like shutting out the TV. You see, the language that you're using. ঠিক আছে, they even, it's time for now to have a decent ইয়ে। এখন বিদেশিরা কেন আসছে? আপনি বলতেছেন যে বিদেশিরা আসছে ধান, আপনারা বিদেশিদের গালাগালি করছেন, বিদেশিরা আসছে আপনারা সুযোগ দিচ্ছেন তো ওদেরকে আসতে। You see, এখন যদি আমি বলি যে না, শুধু কি তাই, মানে তাদেরও তো স্বার্থ আছে, মানে স্বার্থ আছে, এবং তাদের এখানে ইনভেস্টমেন্ট আছে, তাদের এখানে কন্ট্রিবিউশন আছে। সো হিস্ট্রি অফ কলোনিয়ালিজম থেকে আপনি দেখেন না, ইট ইজ কল্ড হোয়াইট ম্যানস বার্ডেন টু সিভিলাইজ এন্ড ক্রিশ্চিয়ানাইজ দ্য ওয়ার্ল্ড। আপনি নট অনলি দ্যাট, সিভিলাইজ এন্ড ক্রিশ্চিয়ানাইজ। এখন আমরা সুযোগ দিচ্ছি, আমরা এই পলিটিক্যাল প্রসেস, আমি আপনার সঙ্গে এক কাপ চা খেতে পারি না বসে। ইউ সি, সো দ্যাট হ্যাজ টু কাম, দ্য কালচার, দ্য পলিটিক্যাল কালচার। আমরা যেটা দেখেছি, শাহিদ-ই-সাবরদি বলেন, শেখ মুজিবুর রহমান, এরা বঙ্গবন্ধু সবাই আমাদের কাঞ্চুপুরের বাসায় চৌধুরী বাড়িতে আসতো। আমি ছোটোকাল থেকে দেখেছি এদেরকে, বাট দেয়ার ওয়াজ এ সিভিলিটি। মৌলানা ভাষা নিয়ে আসছিল, জমিদারি শেষ করব। আব্বা তখন ওখানকার আব্বা যে বললেন যে আপনি শেষ করবেন কিন্তু না খেয়ে যেতে পারবেন না। 200-300 লোকে নিয়ে এসে আমাদের ওখানে বাড়িতে খেয়েছিল। দ্যাট ওয়াজ দ্য কালচার। মানে আপনার সঙ্গে আমার হতে পারে, বাট আই উইল ডিফেন্ড টু ইয়ার লাস্ট ইউর রাইট টু ডিফার উইথ মি, ভোল্টায়ার কথা। দ্যাট ইজ এসেন্স অফ ডেমোক্রেসি। নাও coming to the issue that was raised today, এটা আমি মনে করি যে যেটা আমরা দেখেছি কনফ্লিক্টে, সিভিল মিলিটারি কোঅপারেশন বলে একটা জিনিস আছে। আপনাকে সিভিল মিলিটারি কোঅপারেশন যদি আপনি গুড গভর্নেন্স চান, এত একটা প্রফেশনাল আর্মি, ওয়েল ট্রেন্ড, উই আর নট ফাইটিং এনিওয়্যার, ইউ আর মেকিং দেম সিট ডাউন ইন দ্য ব্যারাক্স। আপনি কেন ওদেরকে নিয়ে আনতেছেন না সিভিল মিলিটারি কোঅপারেশন? আপনি গ্রামে গঞ্জে দিয়ে দেখেন, রেপিং টেপিং, এটা ওটা, আই মিন ইটস টোটালি। কিন্তু আজকে আপনি যদি মিলিটারিকে নিয়ে আসেন সিভিল মিলিটারি কোঅপারেশন আন্ডারে, then you will not have a coup also. The country will have a good governance. It's an accepted political science dictum, a civil military cooperation. আপনার প্রফেশনাল আর্মিকে আপনি এত বড় বাজেট দিয়ে খাওয়াচ্ছেন, কিন্তু আপনি ওদেরকে ইউজ করছেন না। ইউজ দেম উইথ দ্য সিভিলিয়ানস। জি, প্রফেসর শাহিদুজ্জামান বলতে চাইছিলেন বোধহয়, জাস্ট 1 মিনিট সময় যদি। আমি মনে করি, দেখেন, দ্য মিলিটারি অ্যাজ এ ইনস্টিটিউশন মাস্ট রিগেইন ইটস ইমেজ, ইটস প্রেস্টিজ। একটা সময় ছিল জেনারেল নুরুদ্দিন খান, হি টুক এ স্ট্যান্ড, যখন এরশাদ তাকে সামরিক বাহিনীকে এনে সে ক্ষমতায় থাকতে চেয়েছে। হি টুক ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড। ইন্ডিয়াতে দেখেন, দ্য আর্মি ফ্ল্যাগ মার্চ করে, সিভিলিয়ান কন্ট্রোল যখন ফেইল করে, দ্য আর্মি ডিসপ্লেজ ইটস ফায়ার পাওয়ার। আমেরিকাতে দ্য আর্মি চিফ ওয়াজ বিং আস্কড বাই ট্রাম্প যে তাকে যেন ক্ষমতায় রাখা যায়, কিন্তু আর্মি চিফ বলছে যে আই সার্ভ দ্য স্টেট, আই সার্ভ দ্য কান্ট্রি, আই ডোন্ট সার্ভ এনি রেজিম। দিস ইজ এক্স্যাক্টলি দ্য স্পিরিট। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এক্সিকিউটিভ পাওয়ার, এটাকে কনস্টিটিউশন অ্যামেন্ড করে একেবারে ইট মাস্ট বি ব্রট আউট টু দ্য লেভেল যেখানে আমরা সাধারণ মানুষরা প্রাইম মিনিস্টারের পজিশনে যাওয়াটাকে একটা বাস্তবতা হিসেবে দেখতে পায়। বাট এইটাকে এমন স্তরে নিয়ে যাওয়া হয়েছে যে the judiciary and the military as an institution have been subordinated, এবং আমার মনে হয় সেটা কারেক্ট করা উচিত। আপনি আর কিছু যোগ করবেন? জাস্ট আমি জাস্ট যোগ করব যে to use the verse from the Quran that Allah will not change the condition of a people unless we change ourselves. আমরা যে অবস্থায় গেছি, এত লোভী হয়ে গেছি, প্রত্যেক জায়গায় আপনার কারাপশন, ছোট কারাপশন, আপনি ছোট একটা কাজে দেবেন, দেখবেন আপনার কাছে টাকা চাবে। সো দিস has reached a height of greed. এই গ্রিডটা কিন্তু against the Quran warns you about the greed. And আমি এটা মৌলানা হিসেবে বলছি না, but everybody from childhood we have been asked to pray and then have breakfast. তো এই জন্য আমাদের গ্রিডটা we have to cut it down and we have to change ourselves. Unless we change ourselves, কোনো বিদেশি শক্তি এসে আমাদেরকে
এটা বাংলাদেশকে শক্তিশালী করতে পারবে না, আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই টাইম হ্যাজ কাম নাও। আপনি যে দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সবার 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায়। দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখতে পারেন। প্রফেসর শাহিদুজ্জামান এবং অ্যাম্বাসাডার রাশেদ আহমেদের অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান এবং যুক্তরাজ্য সফর নিয়ে। বাংলাদেশের ইন্দো প্যাসিফিক যে পজিশন সেটা বাংলাদেশ ঘোষণা করে, সেটি সহ আনুষঙ্গিক আরও ভূ রাজনীতি, ভূ অর্থনীতির নানা দিক নিয়ে ক্রমশই ভূ রাজনীতি অত্যন্ত জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এখানে নিজেদের অবস্থান, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পরিষ্কার করা খুবই জরুরি। এবং এই পরিষ্কার করবার প্রক্রিয়ায় যে বিষয়টি সামনে মুখ্য হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য, আমার অতিথিরা দুজনেই এই জায়গায় একমত যে বাংলাদেশকে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এবং এই নির্বাচনের কোনো বিকল্প বাংলাদেশের সামনে নেই এবং এর সঙ্গেই বাংলাদেশের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে এবং এর জন্য ভেতরে বাইরে চাপ ক্রমশ বাড়তে থাকবে। কাজে নীতি নির্ধারকরা কী করবেন, সেই চাপ তারা কীভাবে সামলাবেন সেটি তাদের বিষয়, কিন্তু চাপটা বাড়বে এবং নির্বাচনটাও ভালো করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।